বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের। আমি ওখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক ওকে বলতাম, আমার জাহিদ জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না তখন, দেখবে তুমি মানুষে নামাবে। কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল, কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম। শরীফ ওসমান হাদির সঙ্গে আমার একবারই দেখা হয়েছে, ওটাই আমার প্রথম দেখা এবং ওটাই আমার শেষ দেখা। আমি একটা সেমিনারে গেছিলাম, সেখানে হাদি বক্তা ছিল, অল্পক্ষণ ছিল, আমরা একসঙ্গে ঢুকছিলাম, তখন হাদির সঙ্গে আমার 2 সেকেন্ড কথা হয়েছে। কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ, অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না, কিন্তু আমরা কিন্তু সেম তো বটি, এবং ইনকলাব মঞ্চের নামও বলতে পারছিল না, উনি বলছিলেন ইনসাফ পার্টি। তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল, কিন্তু তারা ওসমান শরীফ হাদির কার্যকলাপ, তার আদর্শ, সে যে বাংলাদেশের বিনির্মাণে তার যে স্বপ্ন, যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে, এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল, অর্ধপথে তার কাজ থেমে গেল, কিন্তু যে কথা হাদি বলেছে যে আমার সন্তান লড়বে, আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে, তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য আমাদের যে ছাত্র, তারা সবাই আমার ছাত্র, জাহাঙ্গীরনগরের যারা পড়েছে তারা তো অবশ্যই ছাত্র, এদের প্রতি আমার অসীম স্নেহ আছে। কারণ আফটার অল আমি একজন মা, এবং ওদের মধ্যে আমি আমার সন্তানদের ছায়া দেখি। এবং তারা এই যে আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, এবং আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি অ্যাক্টিভিস্ট না, আমি লিখি, আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে, এটা আমি বহু লেখায় লিখেছি, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারবো না। আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের, আমি ওখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক ওকে বলতাম, আমার জাহিদ জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না তখন, দেখবে তুমি মানুষে নামাবে। কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল, কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম। যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে যেতে পারলাম, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর দ্বিতীয় কথা হলো আধিপত্যবাদটা কি? আধিপত্যবাদটা কিন্তু আপনার সরাসরি যারা ব্রিটিশ আমাদেরকে 200 বছর শাসন করেছে, ওই শাসনটা ছিল সরাসরি। যদিও আমাদের এখানে বেঙ্গলে, ইস্ট বেঙ্গলে আমরা কিন্তু ব্রিটিশের অধীনে ঠিক ছিলাম না, আমরা ছিলাম জমিদারদের শাসনে। সুতরাং আমাদের এখানে ব্রিটিশের ইনডিরেক্ট রুল ছিল, যার জন্য আমাদের এখানকার এলাকার লোকরা অত্যন্ত বঞ্চিত ছিল, অত্যন্ত অপ্রেস ছিল, অত্যন্ত দরিদ্র ছিল। হাসানুজ্জামান আরও ভালো বলতে পারবেন কি অবস্থা এখানে ছিল। আধিপত্যবাদ হলো আপনার যে বাইরের একটা শক্তি আপনার দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা, মানুষের জনজীবন সব কিছুকে পরিচালিত করবে, যুদ্ধ করে নয় অথবা সরাসরি নয়। তারা কি করবে? বিভিন্ন ধরনের কলা কৌশল, যেটা এই বইটার মধ্যে খুব সুন্দর করে আমি চ্যাপ্টারগুলি দেখলাম, খুব সুন্দর করে লেখক তুলে ধরেছেন যে কত রকম কৌশলের দ্বারা যে জিনিসটা ঘটে সেটা হলো মানুষের মননকে অধিকার করে নেয়।
মানুষের চিন্তা, মানুষের মানসিকতা মানুষকে চিন্তা করতে শেখায় যে আমার কোনো ইয়ে নাই, স্বকীয়তা নাই, আমি একটা আমার কোনো চিন্তা করার ক্ষমতা নাই, আমি কে আমি তা জানি না, আমাকে বাইরের শক্তি যা করতে বলছে আমি তাই করব। এটাই হলো আধিপত্যবাদ, বা যেটাকে আমরা বলি হেজিমনি। হেজিমনি কথাটা সবচেয়ে প্রথম বলেছেন গ্রামস্কি বলে একজন পলিটিক্যাল ফিলোসফার, এবং এই হেজিমনি কথার সময় তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন সেটা হলো কালচারাল হেজিমনি, মানুষের মনকে অধিকার করে নেওয়া। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওয়েস্ট বেঙ্গলের একজন লেখক আছেন আশিস নন্দী, নিশ্চয়ই নাম শুনেছে যারা ছাত্রছাত্রী, তার একটা বই আছে, বইটার নাম হলো ইন্টিমেট এনিমি। তার মানে হলো যে ওই শক্তিটা আমার বন্ধু বেশে, কিন্তু সে আমার অন্তরকে অধিকার করে নিয়েছে, অধিকার করে নিয়ে সে আমাকে চালিত করছে। এটাই হলো আধিপত্যের একটা ভয়ঙ্কর রূপ, এবং এই আধিপত্যকে প্রতিহত করতে হলে, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে 5th of July রেভলিউশনটা হয়েছে, কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে, দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে, তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে, এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে, এরা আমার দেশের জনসাধারণকে, নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে। সবচেয়ে বড় জিনিস জুলাই আগতে ছাত্র জনতা করেছে সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল সেই সময়ে এবং পরবর্তী পর্যায়ে ইজ এ পোস্ট কলোনিয়াল স্টেট। ইট ইজ নট এ মডার্ন স্টেট, নট ইফ পোস্ট মডার্ন তো নয়ই, নট ইভেন এ মডার্ন স্টেট, ইট ইজ এ কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল স্টেট। তার মানে ব্রিটিশ আমলের যে আইন, মানে শোষণ করার, ব্রিটিশ আইনের যে প্রাতিষ্ঠানিক রূপটা মানুষকে শোষণ করা, সেগুলি সবই রয়ে গেছে, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় সেই ঔপনিবেশিক চিন্তাধারার দ্বারা তৈরি আইনের দ্বারা। এই পোস্ট কলোনিয়াল স্টেটগুলিকে চালায় সেই দেশগুলির এলিট শ্রেণী। এই এলিট শ্রেণীর মধ্যে পলিটিক্যাল পার্টি আছে, আর্মি আছে, সুশীল সমাজ আছে, ব্যুরোক্রেসি আছে, ইউনিভার্সিটির টিচারও আছে। এই এলিটরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। অবশ্য এলিটদের একটা অত্যন্ত ভালো রোলও আছে